নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগতায় পরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। তো হাল্লা বলে ডেফিনেটলি আগামীকাল সব থেকে বড় দিন। তার আগে আজকের রাতটা আবার খুব ইম্পর্টেন্ট, কারণ ঝামেলা অশান্তি প্রবণ দ্বিতীয় দফায় যে ছবিগুলো সামনে এসছে, এখন এই ছবির যাতে বৃহত্তর আকার ধারণ না করে তার প্রচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করছে। অলরেডি যে গ্রেপ্তারির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, মানে গড়ে 41 জন করে গ্রেপ্তার হয়েছে, 2300 কাছাকাছি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছে 60 ঘন্টা। সংখ্যাটা আরো বাড়তে পারে, আজ রাতটা তো আরো ডেফিনেটলি বুঝবো। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে যেমনটা প্রথম দফায় আমরা দেখেছিলাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসর নির্বাচন কমিশন সামনে নিয়ে এসেছিলেন। তার মধ্যে গুন্ডা মাস্তান, তাদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে দিয়েছিলেন তারা। এবং তারপর আমরা দেখেছি পরবর্তী সময় নির্বাচন কিরকম হয়েছে। প্রথম দফা আপনারা প্রত্যেকে জানেন, বেশি বলে আর সেক্ষেত্রে লাভ নেই। কিন্তু দ্বিতীয় দফায় অশান্তি উত্তেজনার ছবিগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। এরই মধ্যে গতকাল থেকে লাগাতার চর্চায় রয়েছেন সিংহাম, অজয় পাল শর্মা আইপিএস, তাকে নিয়ে প্রবল চর্চা। গতকাল তার যে বক্তব্য সামনে এসেছিল এবং তারপর থেকে ভার্সেস শুরু হয়ে গিয়েছে। মানে কার্যত পুষ্পা ভাষায় তৃণমূল আবার আক্রমণ করেছে। তো এখন সিংহাম ভার্সেস পুষ্পা আলোচনার হট টপিক কেন্দ্রবিন্দুতে চলে এসছে। তো এ নিয়েও প্রবল চর্চা, জোর চর্চা। তারই মধ্যে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অজয় পাল শর্মার বিরুদ্ধে। ফলতা থানায় অভিযোগ, একজন মহিলা যিনি আক্রান্ত হয়েছেন বলে তিনি অভিযোগ করছেন। আক্রান্ত মিন্স তারই বাড়িতে নাকি গিয়েছেন এবং তাকে যেভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাকি বিভিন্ন পরিস্থিতি তৈরি করেছে। অভিযোগ বড়। আমরা একটু টেলিফোনে জানাই চেষ্টা করি আপনাদেরকে। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা টেলিফোনে রয়েছেন। অভিরূপা, অভিযোগ তো দায়ের হয়েছে, একজন মহিলা দায়ের করলেন, কি অভিযোগ মূলত? দেখো, ফলতা থানা এলাকার এক বাসিন্দা মহিলা, তিনি অভিযোগ দায়ের করেছেন ফলতা থানায় যে সিআরপিএফ পরিচয়ধারী ব্যক্তিদের তারা বেআইনি প্রবেশ এবং মারধর, প্রাণহানি এবং ভোট দিতে বাধ্য করার বিরুদ্ধে অভিযোগ। এবং ওই রাউডি রাঠোর যে অজয় পাল শর্মার নামে অভিযোগ উঠছে যে তিনি জোর করে বলপূর্বক তার বাড়িতে, ওই মহিলার বাড়িতে গিয়েছেন এবং চোরাতাহানির মতো ঘটনা ঘটিয়েছেন এবং তার সঙ্গে বলপূর্বক অসভ্য ব্যবহার করেছেন বাধ্য করার জন্য, নির্বাচন দিয়ে ভোট দিয়ে আসে সেটা বাধ্য করার জন্য জোর করেছেন। এমনটাই অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার পক্ষ থেকে। যদিও এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, তবে আপাতত অভিযোগ দায়ের হয়েছে ওই অজয় পাল শর্মা আইপিএস তার নামে। অভিরূপা, আরো একটা খবর আমরা পাচ্ছি, তোমার মাধ্যমে জানবো। জয়েন্ট ভিডিও ফলতার, তাকেও নির্বাচন কমিশন নাকি সরিয়ে দিয়েছে। এই মুহূর্তের বড় খবর, আরো একটা আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। অপসারিত ফলতার জয়েন্ট ভিডিও সৌরভ হাজরা। কি কারণে সৌরভ হাজরাকে সরানো হলো একটু জানবার চেষ্টা করি, কারণ অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠছে। অভিরূপা, কয়েকদিন ধরেই ফলতা এলাকায় একটা অভিযোগ উঠছিল যে দুষ্কৃতি কাজ চলছে। তারপরেই ওই এলাকার যিনি কোঅর্ডিনেটর তিনি ওই এলাকায় যান এবং তারপরে এই অজয় পাল শর্মা তিনি যখন বিভিন্ন দিক ঘোরেন তখন দেখা যায় যে তার উপর বেশ কিছু লোক আঘাত পান এবং সেই আঘাত বা সেক্ষেত্রে তার বিরুদ্ধে গিয়ে বা তার বিরুদ্ধে স্লোগানিং করে। এই সমস্ত বিষয় নিয়ে বা একাধিক বিষয় নিয়ে যখন পুলিশের ভূমিকা দেখা হয় তখন সেক্ষেত্রে পুলিশ পাশে থাকলেও জয়েন্ট ভিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন জয়েন্ট ভিডিওকে বারবার জানানোর পরেও তিনি কোনোভাবেই সহযোগিতা করছিলেন না, অসহযোগিতা করছিলেন এবং সেই কারণেই এই অজয় পাল শর্মার সঙ্গে তিনি অসহযোগিতার অভিযোগ রয়েছে এই জয়েন্ট ভিডিও সৌরভ হাজরা। তারপরই আজকে তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, তাকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। আপাতত ওই জায়গায় নতুন দায়িত্ব পাচ্ছেন কে সেটা এখনো পরবর্তীকালে প্রকাশ্যে আসবে নির্বাচন কমিশন। এমনটাই কমিশন। ধন্যবাদ অভিরূপা হাজরা। বড় বড় দুটো খবর এই মুহূর্তে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ অজয় পাল শর্মা, তার বিরুদ্ধে যে অ্যালিগেশনস সকাল থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি, কারণ তার আরও একটা ভিডিও মহুয়া মৈত্র তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন, একটি নাচের ভিডিও। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত এই বিষয়টাই মুহূর্তে চলছে। কিন্তু এরই সঙ্গে দাঁড়িয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল যেটা বলছেন খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন কিছু হবে না, সব কিছু ভালো হবে, নিশ্চিত থাকুন। পুলিশ ফোর্স সিএপিএফ এর অবজারভার উনি,
উনি যা রিপোর্ট দেবেন তার উপর ব্যবস্থা। অজয় পাল শর্মাকে নিয়ে এটাই সিইওর প্রতিক্রিয়া, শুনুন। হবে না, সব ভালো হবে, নিশ্চিত থাকুন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছেন, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কি করতে হবে, কি করতে হবে, এটা তো লোকাল প্রশাসনই দেখবে। কিছু হবে না, সব ভালো হবে, নিশ্চিত থাকুন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছেন, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কি করতে হবে, কি করতে হবে, এটা তো লোকাল প্রশাসনই দেখবে। ওভারঅল হচ্ছে এই পরিস্থিতি, কিন্তু এর মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু থেমে নেই। কল্যাণ ব্যানার্জি আজকে দালাল তকমা দিয়েছেন সিইও, সেই বক্তব্যটাও শুনি রাখি আপনাদেরকে, কারণ আলোচনায় আসবো ডেফিনেটলি দ্বিতীয় দফার আগে সরগরম রাজনৈতিক আবহ। শুনুন। ও কি দেখবো তো দাঁড়ান, অমিত স্যার ফিরে যাওয়ার পর চিফ ইলেকশন কমিশনার গেছে অমিত স্যার বাড়ি। স্যার আর কি করতে হবে? হোয়াট আই হ্যাভ টু ডু ফর ইউ? ভারত ইন ইন্ডিয়া, so long this gentleman chief election commissioner will remain, there cannot be any fair election. He represents the brief time of destruction of democracy. তো এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে অজয় পাল শর্মাকে নিয়ে। এর মধ্যে একটা ছবি ফলতা থেকে আজকে সামনে এসছে, মানে ফলতার বিভিন্ন জায়গায় আজকে ভোটার যারা রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেখান থেকে অভিযোগ এসেছিল। আপনারা কালকে জানেন অজয় পাল শর্মার যে ভিডিও সামনে এসেছিল, যারা ভয় দেখাচ্ছেন নাকি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের, তাদের এই ভয় দেখানোর বিরুদ্ধে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, আজকেও গিয়েছিলেন, বিভিন্ন জায়গা ঘুরেছেন এবং সেখানে ঘুরতে গিয়ে আজকে তার কনভয় আটকানো হয়েছে। আজ দুপুরবেলা সেই ছবিটা আমরা দেখলাম, যখন অজয় পাল শর্মা ঘুরছেন সেখানে, তারপর সেখান থেকে জয় বাংলা স্লোগান। আমি একটু এই ফুল স্ক্রিনে ছবিটা দেখাতে বলি এবং তার সঙ্গে যে আওয়াজ শুনুন। তো পুলিশ অবজারভার তিনি যখন পৌঁছন সেখানে বিক্ষোভের মুখে পড়েন, অর্থাৎ সেখানে একেবারে স্পষ্টতই মুখোমুখি কার্যত পুষ্পা এবং সোকল্ড সিংহাম, যেটা নিয়ে মুহূর্তে চর্চা চলছে। তো আমরা লাগাতার দ্বিতীয় দফা নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করবার লক্ষ্যে, যেমন শুরুতে বললাম যে গ্রেপ্তারি যেমনটা দ্বিতীয় দফার আগে 2500-র কাছাকাছি সংখ্যাটা, যদিও 2500 এখনো যায়নি, তার কিছুটা কম, কিন্তু সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখলাম মিটিং রয়েছে, সেগুলো করছেন তারা, সিএপিএফ তারা মনিটরিং করছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যে ওই চরম প্রবল ক্ষোভ বিক্ষোভ একটা পার্টিকুলার বিষয় নিয়ে কিন্তু চলছে। এটার এফেক্টটা কি ডেফিনেটলি আসবো। আগামীকাল নির্বাচনে সুষ্ঠু স্বাভাবিকভাবে মানুষ ভোট দিতে পারবে নাকি অশান্তির আবহ থাকবে? প্রস্তুতি যা নেওয়া হয়েছে সেটা কি ঠিকঠাক মনে হচ্ছে আপনাদের? ডেফিনেটলি আসবো আমরা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করায় আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। দীপঙ্কর দাকে স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জয়ন্ত কুমার রাইজ, কংগ্রেস মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে উপস্থিত। জয়ন্ত দাকেও স্বাগত। দীপঙ্কর দার কাছেই আসি, আমি কিছুক্ষণের মধ্যে তৃণমূলের তরফ থেকে তার মুখপাত্রকে পাবো আমরা। তবে যেটা উল্লেখযোগ্য দীপঙ্কর দা, তা হচ্ছে এই ছবিটা অজয় পাল শর্মা, তাকে নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে, বিভিন্ন বক্তব্য তো শুনবে। দেখুন, এই ঘটনাটা দেখে মনে পড়ছে আপনার আমার খুব সম্ভবত আফজাল আমানুল্লাহ বলে একজন পুলিশ পর্যবেক্ষক ছিলেন পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, তখন অখণ্ড মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনে, আপনার মনে থাকবে। এবং সেই পঞ্চায়েত নির্বাচন কে করতে দেবে না বলেছিলেন? আজকে সেই দুর্দান্ত প্রতাপ সেই সাংসদ লক্ষণ শেঠ পঞ্চায়েত করতে দেবেন, বসে বাড়ি বলে পুলিশ অফিসারকে বলেছেন আপনি বাড়িতে বসে থাকুন, আমরা বললে পারে। তিনি বলেছেন আপনার কথা শুনে। রেজাল্ট কিন্তু সেই দিন পেয়েছিল, সেই দিন তৃণমূল রেজাল্ট পেয়েছিল, ওই পুলিশ অফিসার বসেছিল না বলে। আজকে তৃণমূল সেই ঘটনাটাকে ভুলে গেছে যে বাড়িতে পুলিশ অফিসারকে বসিয়ে রাখতে গেলে, আমি পুলিশ অফিসার কে কেমন সেটা নিয়ে যাচ্ছি না, তার বিচার জনগণ করবে স্বাভাবিকভাবে। কিন্তু যারা পুলিশ অফিসারকে বাধা দিল, এই যে উড়ন্ত লুঙ্গি বাহিনী, যে দুধেল গাই, যারা দক্ষিণ 24 পরগনাকে একেবারে পশ্চিম বাংলাদেশ বানিয়ে রেখেছে, বাংলাদেশের অন্তর্ভুক্ত করার একটা প্রবণতার মধ্যে নিয়ে গেছে জাহাঙ্গীর, এমন কোনো দুষ্কর্ম নেই এর নামে নেই, এমন কোনো দুষ্কর্ম নেই এ করে না। এত বড় একটা
মানে ক্রিমিনাল। মানে একে আপনি জাহাঙ্গীরকে যখন দেখেছি আমি রাজনীতিতে, মানে একেবারে এই ক্রিমিনালের জন্ম তৃণমূলের হাতে পড়লে কিভাবে হয় তা জাহাঙ্গীরকে দেখে বোঝা যায়। এরা বিশৃঙ্খলা করছে। আমাদের বক্তব্য যে এখন বিশৃঙ্খলা যারা করলো তারা কেন এখনো বাইরে রয়েছে? কমিশন কি করছে? কমিশন এখনো কেন যারা বিশৃঙ্খলা দেখালো, যারা নির্বাচনের 24 ঘন্টা আগে এই কাজ করলো, তাদেরকে কেন গ্রেপ্তার করলো? কমিশন এখনো কেন ছেড়ে দিয়ে রেখেছে? দ্বিতীয় কথা, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেমন ব্যবস্থা গ্রহণ করছে, এই ভাইপো ডায়মন্ড হারবার মডেল একটা বাংলার সামনে উদাহরণ হয়ে যাচ্ছে। কোথাও কিছু হলো না, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড মডেল, সেখানে নাকি এত কিছু করেছে, এত মানুষের উপকার করেছে, প্রচুর মানুষের সুবিধা দিয়েছে, কি মেডিকেল ক্যাম্প, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র সব দিয়েছে। তাহলে মানুষ তো বাড়িতে বসে বসে সুবিধা পেয়েছে, মানুষ তার উন্নয়নের জন্য ভোট দেবে। তাহলে সে ডায়মন্ড মডেলে কেন মানুষকে বাড়ি গিয়ে বলা হচ্ছে ভোট দিতে যাবে না? কেন ভোটদানে বাধা সৃষ্টি করা হচ্ছে? কেন নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে করায় বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে? আপনি এই কথাটা ভাবুন, কেন বলা হবে যে ভোট দিতে যাবে না? এটা কোন গণতন্ত্র? এইটাই কি ডায়মন্ড মডেল? আর এই ডায়মন্ড মডেলটাকে বাংলার সর্বত্র তো হয়নি, ভেঙে চুরে দুর্বার করে দিয়েছে বাংলার জনগণ। দ্বিতীয় একটা কথা, এই ভাইপো ডায়মন্ড মডেল আর কিছু সময় লাগবে না, শুধু সময়ের অপেক্ষা করুন, বোঝা যাবে 4 তারিখ দুপুরবেলার পর এই ডায়মন্ড মডেল কোথায় গেছে। আর ওই লুঙ্গি বাহিনীকে না, আমি যা শেষ করিনি, উল্টাও করে না ঝুলিয়ে যে সাজা দেওয়া হবে সেটা ব্যবস্থাই বাংলাই হয়। আচ্ছা, দীপঙ্করদার বক্তব্য শোনালাম, পরবর্তীতে অবশ্যই জয়ন্তদার কাছে আসবো, তবে তার আগে একটু অধীর বাবুর বক্তব্যটা শুনিয়ে রাখি। অধীর চৌধুরী অজয় পাল শর্মাকে নিয়ে একটা মন্তব্য করেছেন, খুব তাৎপর্য রাখে, শোনাই শোনাই। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোন একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলায় পুলিশের অফিসার তারা তো তৃণমূল পার্টিটাই করে, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা জুড়ে পুলিশ। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তার সঙ্গে মমতা ব্যানার্জির নাটক, মমতা ব্যানার্জির সততার নামাবলী গায়ে দিয়ে তার যে নাটক, সেগুলো কম্বিনেশনে তৃণমূল পার্টি বেঁচে আছে। কিন্তু এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে, এটা বাংলা মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। মানে একজন আইপিএস অফিসারের রাজনৈতিক হাবভাব থাকবে, সেটাকেও তিনি যেমন কন্ডেম করেছেন, এবং ঠিক একই সঙ্গে এই ঘটনায় তৃণমূলকে সরাসরি বিঁধছেন। জয়ন্তদা, আমি আপনার কাছেই আসি খুব স্বাভাবিকভাবে। মানে এই মুহূর্তে আলোচনা, অধীরবাবুরও বক্তব্য আপনাদের শোনালাম, তবে এই মুহূর্তে বাণীব্রত চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি যোগ দিয়েছেন, পরিচয় করিয়ে দিই, স্বাগত জানাই বাণীব্রতকে। আমাদের সঙ্গে জয়ন্তদা রয়েছেন, জয়ন্তদার কাছে আসবো ঠিক এই জায়গায়। জয়ন্তদা, আপনার কি মনে হয়, কারণ এটা কি আলোচনায় এই মুহূর্তে দ্বিতীয় দফার আগে মনে হয় প্রয়োজনীয়? সত্যি কথা বলতে কি, আমাদের এই বাংলার গণতন্ত্রে গণদেবতারাই হচ্ছে প্রথম এবং শেষ। এই যে সিংহম, পুষ্পা, এইসব যে কয়েনেজ তৈরি করা হচ্ছে না, এই সিনেমার কয়েনেজগুলো, আমি তো মনে করি বাংলার জনগণই হচ্ছেন সিংহম, বাংলার জনগণই হচ্ছেন পুষ্পা। বাংলার জনগণ কারোর কাছে ঝুঁকেনি কোনো দিন। বাংলার জনগণ যদি মনে করে 2011 দেখিয়ে দিয়েছিল জগদ্দল পাথরকে কীভাবে সরাতে হয় 34 বছরে। কংগ্রেসকে সাথে নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, পরবর্তীকালে ঘটনা সকলের জানা। আর এবারও যদি মনে করে বাংলার জনগণ যে তারা পরিবর্তন আনবেন, তাহলে বাংলার জনগণই হচ্ছে সিংহম, বাংলার জনগণ পুষ্পা। এইসব পুলিশ অফিসার যাদেরকে ভিন রাজ্য থেকে অবজারভার করে আনা হয়, তাদের একটা সীমিত দায়িত্বর মধ্যে, একটা পরিধির মধ্যে তাদের কাজ করতে হয়। এবার সেটা কখনোই কাম্য নয় যে সেই পরিধির বাইরে গিয়ে তারা এক্সট্রা অর্ডিনারি কিছু কাজকর্ম করবেন। তবে হ্যাঁ, যারা একটু খুব ফ্ল্যামবয়েন্ট টাইপের হয়, এরকম ধরনের পুলিশ অফিসার্সরা যারা থাকে, যেমন ওনার ভিডিও যা প্রকাশ পেয়েছে আজকে সোশ্যাল মিডিয়াতে, তো এরকম ফ্ল্যামবয়েন্সির তো কিছু নমুনা একটু একটু দেখা যাবে। তবে তাতে মনে হয় না যে বিশেষ কিছু সুবিধা হবে। তার কারণ এইসব জাহাঙ্গীর, হুমায়ুন, শাহজাহান, এইসব এই মোগল বংশধর যারা সব, এদের একটা ব্যাপার হচ্ছে কি, এরা তো হচ্ছে এইসব ডায়মন্ড মডেলের অন্তর্গত, এরা মানে ইনভাইট এই ডায়মন্ড মডেলের মধ্যে।
তো গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভায় 7 লাখের ওপর মার্জিন নিয়ে জিতেছেন। সেখানে এই ফলতা বিধানসভাতেই 89%-এর ওপর ভোট পড়েছিল এবং সেখানে মার্জিনটা বিশাল ছিল, প্রায় 1 লাখের ওপর সেখানেই মার্জিন ছিল। না, আমি বলছি গুন্ডা বদমাসদের এগেনস্টে এই ট্রিটমেন্ট বা এই ধরনের জায়গাগুলো সামনে আসাটা জরুরি নাকি না এটা একদম নিজের কাজের পরিধির বাইরে গিয়ে একজন আইপিএস এগুলো করে ফেললেন? না না, ওনাকে একটা পরিধির মধ্যে কাজ করতে হবে। তো আজকে এই ধরনের এই জাহাঙ্গীরের বিরুদ্ধে উনি যে অ্যাকশন মোডে গেছেন, তো এরকম জাহাঙ্গীরের মতো তো গুন্ডা প্রত্যেকটা বিধানসভাতেই রয়েছে তৃণমূল। আচ্ছা, তাহলে সেই সব গুন্ডাদের এগেনস্টে বাকি পুলিশ অবজারভাররা কি করছে? আচ্ছা ছেড়ে দিন তৃণমূলের কথা, এখানে ছেড়ে দিন বিজেপির অর্জুন সিং দাবাং নেতা। তো অর্জুন সিং তো সারা বাংলার দাবাং নেতা বলে পরিচিত। তো অর্জুন সিং এর ভাটপাড়াতে গিয়ে কি করছে? কোন পুলিশ অবজারভার গিয়ে অর্জুন সিং এর বাড়িতে কি করে এসছে? কেউ তো কিছু করেনি। তো অর্জুন সিং তো এখনো মারামারি করছে, জগদ্দলে যাচ্ছে, মারামারি করছে, সেখানে পুলিশ থানার সামনে গিয়ে তার বাহিনী নিয়ে গিয়ে অন্য বাহিনীর ওপর হামলা করছে, সেই বাহিনী আবার প্রতিরোধ গড়ে তুলছে। তাহলে অর্জুন সিং এর সামনে গিয়ে কেন কোনো পুলিশ অবজারভার গিয়ে এরকম কাণ্ড কারখানা করছে না? এগুলো বললাম না, ফ্ল্যামবয়েন্সির একটা নমুনা। কিছু কিছু পুলিশ অফিসারের একটু মানে নিজেকে একটু ফ্ল্যামবয়েন্ট দেখানোর একটা ইচ্ছা থাকে সব সময়, যে আমি একটা অন্য রাজ্যে এসেছি, আমার একটু একটা ছাপ রেখে। আমি বলছি রাজনৈতিক তাৎপর্য কোন জায়গায়, যে নির্দিষ্ট এই অঞ্চলেই এই ফ্ল্যামবয়েন্স এই অঞ্চলে তো রাজনৈতিক তাৎপর্য আছে বিরোধী দলের কাছে, কারণ যে বললাম 1 লাখের ওপর ভোটে জিতেছিল। তো সেখানে জাহাঙ্গীরের এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাকে সেই মার্জিনটা দেখাতে হবে। যদি আমি না দেখাই তাহলে আমি আমার এলাকায় আমি খেলো হয়ে যাব, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ভাবিত না এই সমস্ত বিষয় নিয়ে, কি হচ্ছে কি না হচ্ছে। পুলিশ অবজারভার যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কাজ হবে। খুব গুরুত্ব রাখে এই জায়গা। বাণীব্রতবাবুর কাছেও আসবো, তার আগে এখন সামগ্রিক আলোচনার মধ্যে ডেফিনেটলি সিংঘাম ভার্সেস পুষ্পা সেটা তো রয়েছে, কিন্তু তারই মধ্যে নির্বাচন কমিশন ভোটের কয়েক ঘন্টা বাকি রয়েছে, তার আগে কিন্তু যথেষ্ট করা। এবং যেটা আজকে আমরা সিইও মনোজ আগরওয়ালের থেকে আমরা শুনলাম, তিনি বলছেন স্পষ্টত যে ভোটারদেরকে ভয় দেখাবে সেটা তো ডেফিনেটলি বেআইনি, এবং যারা ভয় দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। একদম স্পষ্ট বার্তা। আমি বক্তব্যটা শোনাই, আমি তারপরে বাণীব্রতর কাছে আসবো। ঠিক এই জায়গায় সিইও কিন্তু মানে স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে না। শুনুন। আমার জন্য 142 বিধানসভা যে भी ইলেকশন আছে ফেজ 2 তে, each one is equally important. আমার জন্য each জন is very important, each voter is very important. আমরা প্রত্যেক দেখছি, আমরা ভয় দেখায় তো এটা ইলিগাল কাজ আছে। যে भी ইলিগাল কাজ করবে, কগনিজেবল অফেন্স করবে, হি উইল বি অ্যাকশন উইল টেকেন अगेंस्ट हिम। কেন হবে না? কার রাইট আছে কি ভোটারকে হুমকি দিয়া আটকায় জানলে? নোবডি হ্যাজ গট দিস রাইট। এরকম কোন সাবমিট ডেমোক্রেসি এটা রাইট হয় না। তাহলে কি অজয় পাল শর্মা ঠিক করেছেন? মানে যে অভিযোগ ছিল পুষ্পার বিরুদ্ধে, কি মনে হয় বাণীব্রত? না, প্রথম কথা হচ্ছে জাহাঙ্গীর খান কোনো গুন্ডা বা ক্রিমিনাল নয়। জাহাঙ্গীর খান একজন দীর্ঘদিনের দক্ষিণ 24 পরগনার নেতা এবং এই নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। একজন প্রার্থীর বাড়িতে গিয়ে যে আচরণ একজন আইপিএস অফিসার করেছেন, সেই আচরণ তিনি করতে পারেন না। এবং বেছে বেছে যেই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের শক্তি বেশি, যেখানে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হবে, সেখানেই উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তরপ্রদেশের পুলিশ, যেখানে বিজেপি পরিচালিত সরকারের মদতপুষ্ট অফিসারেরা সেই জায়গাগুলোতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংককে আটকাতে চাইছে। যে জগদ্দলের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখেছি যে মারামারিটা কাদের নেতৃত্বে হয়েছে। খুব পরিষ্কারভাবে ওখানে বিজেপির লোকেরা, ওখানকার প্রাক্তন সাংসদের নেতৃত্বে সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে হাত দিয়েছেন, তার ভিডিও ফুটেজ আছে। কিন্তু একটি বিজেপি কর্মীকেও সেখানে গ্রেপ্তার করা হলো না। আজকে পক্ষপাতিত্ব হচ্ছে। এই যে মনোজ আগরওয়াল যে বিবৃতি দিচ্ছেন, যে আজকে আমরা মনোজ আগরওয়ালকে প্রশ্ন করতে চাই, তাহলে জগদ্দল থানাতে যখন প্রাক্তন সাংসদ সরাসরি গিয়ে গায়ে হাত দিলেন, ধাক্কা মারলেন, তাহলে তার বিরুদ্ধে কেন এফআইআর হলো না? তার সঙ্গে থাকা যারা মারামারিতে যুক্ত হলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে আইনের চোখে সবাই সমান। যারা নুইসেন্স ক্রিয়েট করবে তাদের বিরুদ্ধে নেওয়া উচিত, তাহলে কেন তাদের বিরুদ্ধে নেওয়া হলো না? আজকে যে আচরণ বিজেপি করছে, এটা আমি আবারও বলছি, যেহেতু বিজেপির সংগঠন দুর্বল, বিজেপির সংগঠন হিসেবে এই ইডি, সিবিআই, এনআইএ নির্বাচন কমিশনের ভূমিকা নিচ্ছে। বিগত 44 দিনে 68টা ইডি রেড হয়েছে। 44 দিনে 68টা। বিগত 5 বছরে যে রেড হয়নি, শুধু নির্বাচনের আগে 44 দিনে কী বিশেষ এমন ঘটনা ঘটলো, যার জন্য এই ঘটনাগুলো কিন্তু ইঙ্গিত করে যে পরিষ্কার বিজেপি প্রশাসনকে ব্যবহার করে জোর করে বাংলা দখল করতে চাইছে। কিন্তু এটা বিজেপির স্বপ্নই থেকে যাবে। কিন্তু এই অজয় পাল শর্মার বিরুদ্ধে তো কলকাতা হাইকোর্টেও যাওয়া হয়েছিল, ধোপে টেকেইনি সেই জায়গা থেকে। ধোপে টেকেনি এটা ঠিক কথা নয়, মামলা গৃহীত হয়েছে। কিন্তু যেহেতু নির্বাচন
আগামীকাল। তাই এই বিষয়ে কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, কিন্তু মামলা একদম গৃহীত তাহলে তো হয়েছে। আলটিমেট অজয়পাল শর্মা ক্লিন চিট, তিনি যেরম মনে হবে সেরকম কাজ করতে পারবে। দেখুন, একটা নির্দিষ্টভাবে এটা আমাদের দলের অফিসিয়াল বক্তব্য, বহুবার আমরা বলেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন আচরণ অনেক জায়গা থেকে হয়, যেই জায়গাগুলোকে আমরা সঠিক বলে মনে করি না, কিন্তু সংবিধানের একটা মাপকাঠি থাকে, সেই জায়গায় থেকে আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা শ্রদ্ধাশীল এবং আস্থাশীলই থাকব। কিন্তু আমার মনে হয় একজন অফিসার যে কাজ করেছেন সেটা অবশ্যই তার এখতিয়ারের মধ্যে পড়ে না। ওকে, একদম, মানে দীপঙ্কর দার কাছে ঠিক এই জায়গা এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা শুনলাম আজকে মহুয়া মৈত্র একটি পোস্ট করেছেন, সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আমরা সেই ছবিও দেখেছি, যেখানে অজয়পাল শর্মা তাকে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে স্বল্প বাসনা যা হয় আর কি সামগ্রিক এই ছবিটাতে যেটা তিনি পোস্ট করে লিখেছিলেন, তো সেখানে নাকি তিনি মত্ত। এই সেই ছবিটা যাকে কেন্দ্র করেও আজকে কথা উঠেছে এবং তার পাল্টাপাল্টি হয়েছে। আমরা চন্দ্রিমা তার বক্তব্য শুনতে পাচ্ছিলাম, তিনি বলছিলেন যে এই বাংলার মাটি, এটা মনে রাখতে হবে আমাদেরকে, এখানে কিন্তু পুষ্পা আছে, মনে রাখতে হবে, ঝুঁকেগা নেই, হাম লোগ ডরপোক নেই হ্যাঁ, হিন্দিতে বলছেন তিনি, সিঙ্গম হোক উত্তরপ্রদেশ মে রহিয়ে। এটা মহুয়া মৈত্রের পোস্ট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তো দীপঙ্কর দা কি মনে হয়? না, এদের তো ভালো হতো। অজয়পাল শর্মা বাড়িতে ওই পুলিশ ব্যারাকে বসে থাকতো, যেখানে স্কুলে বা কলেজে থাকতে সেখানে থাকতো, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিত, তৃণমূল কংগ্রেস বসে থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেস হাত তুলে দিত, বাহ বাহ দারুণ কাজ করেছে, বাহ। আর যখন তিনি তার দায়িত্ব, তিনি ওখান থেকে কী করতে এসছেন? মানুষকে ভয় দেখাবে, ভোটের দিনে যেতে দেবে না, সেটা দেখার জন্য এসছেন কি? তাকে যে দায়িত্বের জন্য পাঠানো হয়েছে সেটা 4 ঘন্টা হোক, 2 দিন হোক আর 4 দিন হোক, তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। দেখুন, পুলিশের দায়িত্ব পালন করে আমাদের কথা আছে, আমাদের কথা এখানে যে যারা এটা করছে তাদেরকে এখনও বাইরে কারণ আপনি সংখ্যাটা বলছিলেন না, সংখ্যাটা আজকে 1 লাখ ভোটের মার্জিন যদি হয়, এখনো যদি ভালো কাজ হয়, তাহলে পুলিশকে কেন বলতে হবে যে আপনারা নির্ভয়ে ভোট দিন? তাহলে ভয়টা কারা দেখাচ্ছে? আর এই চন্দ্রিমা দিদির কথা বলছিলেন, আপনার এলাকার মধ্যে, এই বিধানসভার মধ্যে এই এলাকাটা রয়েছে, সময় নেই আর বেশি, ওই মানে কারোর সম্পর্কে কিছু না বলেই শ্রদ্ধা রেখেই বলছি। উনি একদিন মমতা ব্যানার্জি সম্পর্কে কী বলেছিল, সে আর্কাইভে থাকলে একটু বের করে দেখান, তাহলে বুঝতে পারবেন মানে কীভাবে পাল্টি হয় আর কীভাবে কোন কথা বলে, সময়টাই বলে দেবে। হাঁটতে চলেছে তো, হাড় দিতে পারছে না, হাড়ের জ্বালারা ক্ষমতা চলে যাওয়ার জ্বালায় আজকে এসব বলছিলেন। তো অন্যদের সম্পর্কে না বলাই ভালো, কিন্তু এটা ঠিক নির্বাচন কমিশনকে যথাযথভাবে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার সুযোগ দিতে হবে। আজকে ফলতা হিন্দু পাড়ার সামনে দাঁড়িয়ে বলবে ভোট দিতে যাবি না, আর সেখানে যে যদি একজন পুলিশ অফিসার বলে ছেড়ে দিন ওনার কথা, সাধারণ পুলিশ অফিসার যে যদি বলে, বা সাধারণ যদি কেন্দ্রীয় পুলিশ অফিসার, পুলিশ থেকে যারা অবজারভার আছে তারা দিয়ে যদি বলে যে নির্ভয়ে ভোট দিন, আপনারা বাড়িতে থেকে মাইকে দেখান না, একবারও একটা খারাপ ব্যবহার। তবে তৃণমূল যে ছবিগুলো আনছিল দীপঙ্কর, আমি তৃণমূলের গতকালও একটা আপনি দেখেছেন ভিডিও সামনে নিয়ে এসছে যে পুলিশ অফিসার আপনার ছবিটা দেখান। তৃণমূলের যা ক্ষমতা হারানোর বয়স, যার দিদিমণি কোথায় ভোট দিতে বলতে হবে সেটা ঠিক বলতে পারছে না, দিদিমণি লোক হয়নি বলে মাইক ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, এসবগুলো তো ঘটনা হচ্ছে, আমরা তো এরকম কিছু বলছি না। আমরা বলছি না এসব তৃণমূলের ফ্রাস্ট্রেশন, আপনি এটাই বলতে চাইছেন? পরাজিত এক তৃণমূল ফিরবে না, তৃণমূল আসবে না, তৃণমূলের কফিনের শেষ ব্রেক হয়ে গেছে। সন্তান মারা গেলে মা কেঁদে যেমন সন্তানকে বাঁচাতে পারে না, তৃণমূল কংগ্রেস আর ফিরবে না। এই পরিস্থিতিতে তৃণমূলের যা করার করুক, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল থাকবে না। অমিত শাহকে নিয়ে কল্যাণবাবু হঠাৎ এটা বলতে গেলেন কেন আমি জানি না। আমি একটা কথা বলি, আমি একটু শুনিয়ে দিই, তারপর আপনি বলুন দীপঙ্কর দা, আমি একটু শোনাই বক্তব্যটা। কল্যাণ ব্যানার্জি, Amit Shah came here and held out threats. A home minister being a gunda, he's a jalla. He's organized a death thing, sitting here in 15 days. How to remove Trinamool Congress? How to attack them? Give the police personnel all power so that arrest them. Amit Shah has done it. Amit Shah has done it, all these illegal activities. He's a dirty man. The original was that Gujarat was Gunda. Gundami is in his blood, and he has organized and government set up Gundami. पुलिस लेके हीरो सर रहा है, आ जाइए इधर, कितना आप आइए अमित
पैसा कम है कितना आदमी को आप झुलाएंगे आप देखते हैं विदाउट पुलिस आपको झुला के रख देंगे इधर आइए आप हमको झुलाने के लिए देखिए हिम्मत है तो आइए एक कवर दिस पीपल्स आर नुइसेंस फॉर द डेमोक्रेसी अमित शाह इज डिस्ट्रॉइंग डेमोक्रेसी इन कंट्री দীপঙ্কর, আমি আপনার কাছে যাওয়ার আগে বাণীব্রতদার কাছে যাব, ছোট্ট সংক্ষিপ্ত আগে প্রতিক্রিয়া নিয়ে আমি তারপর আপনার কাছে আসছি। সেটা হচ্ছে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে একজন সাংসদ বলছেন তাকে ঝুলিয়ে রেখে দেবেন, কাম হেয়ার, ডার্টি ম্যান। দেখুন, কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, এখানে তিনি বলছেন এই দিদি অত্যন্ত ক্রূরভাবে তিনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী শুধু নন, অমিত শাহের থেকেও পার্লামেন্টারি পলিটিক্স অনেক সিনিয়র একজন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা সম্পর্কে যিনি এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে কে কী বললো না বললো এই আলোচনাটাতে আসাই উচিত নয়। কারণ সবার আগে তিনি যখন মঞ্চে উঠে আগে জয় শ্রীরাম বলতেন, এখন তৃণমূলের চাপে মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে, এটাই তৃণমূলের নৈতিক জয়। তা সেই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে ওনার আচরণ সংযত হওয়া উচিত ছিল। দীপঙ্কর, দেখুন, কল্যাণবাবু না নিজের সন্তান, একমাত্র সন্তানকে যদি বিপদে পড়ে না, বাবা মার মাথা ঠিক থাকে না। কল্যাণবাবুর সন্তান ভোটে দাঁড়িয়েছে, একমাত্র ছেলে, আমি ছোটোবেলা থেকেই চিনি ওকে। তো সেই সন্তান যখন ভোটে হারতে চলেছে না, বাবার মাথার ঠিক নেই। আর দ্বিতীয় কথা, কল্যাণবাবু যতবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস নিয়ে গেছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট একেবারে এগালে চড় দিয়ে দিয়ে ওনার কেসগুলো সব পাঠিয়ে দিচ্ছে। তো একজন সাংসদের আচরণ, রঙ্গভঙ্গি দেখুন কতটা ফার্স্টেশনে পড়েছে। হাড়ের জ্বালা কল্যাণবাবুকে দেখলে বোঝা যাচ্ছে কীভাবে আক্রমণ করেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী কী হবেন, তা স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বসে থেকে ছেড়ে দিলেন ভালো হতো। তা এতদিন ধরে ছেড়ে দিয়ে গেছে, সেই গট আপ করে করে যারা ভাবতো তাই। বলেছি তো 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কারণ বাংলার মানুষকে ভোট দানের ক্ষমতা দিয়েছে বলেই 93.8% ভোট পড়েছে। আর আমরা বলেছিলাম ভোট দানের অধিকার জনগণকে দিতে হবে, একবারও বলিনি আমরা ভোট করিয়ে নেব। ওনারা ভোটটা করিয়ে নেন ওই জাহাঙ্গীরদের দিয়ে, আর কল্যাণবাবুও ভোটটা করিয়ে নিতেন। আর করিয়ে নিতেন বলেই, চেষ্টা করতে পারছেন না বলেই আজকে ফার্স্ট স্টেশনে পরে এরকম ব্যবহার করছে, এরকম কথাবার্তা বলছে। ওনার আচরণে দেখুন না, একজন সিনিয়র সাংসদ, ওনাকে দেখে আগামী দিন বাণী বলুন, আমাদের মতো যারা আছেন, আমাদের ছোটো আছেন, তারা রাজনীতি শিখে সাংসদকে দেখেন। আমরা সাংসদকে দেখিনি পশ্চিমবঙ্গের বুকে। ঠিক ঠিক আছে। সেই সব সাংসদের আচরণ, তাদের কথাবার্তা, মার্জনা ভাব এখন নেই, সাংসদ আছে তো আরও। ইনি কী বলেছিলেন, ইনি সুকান্ত মজুমদারকে বলেছিলেন আয় তোকে দেখে নেব। সুকান্ত দা পরের দিন যখন বাড়ির সামনে গেছে তখন মিনমিন করে সাংবাদিকরা আপনাদের সঙ্গে জিজ্ঞেস করে কী হলো সুকান্তবাবু এসছেন, কে আর বলবো, এসে গেছে তো কী করবে, থাক। এই হচ্ছে আচরণ। তো এরা কখন কি বলে, এই সাংবাদিক সম্মেলনটা সকালে দিয়েছে না সন্ধ্যে দিয়েছে, একটু দেখে নিন, তারপরে বুঝতে পারবেন ঠিক কখন। ঠিক আছে, মানে আমি বলছি বিজেপি বলছে যে ফ্রাস্ট্রেশন তৃণমূল কংগ্রেস বলছে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে পক্ষপাতিত্ব চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে নাকি ব্যবস্থা হচ্ছে না। কংগ্রেসও খুব স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু অন্য ধরনের মন্তব্য রাখছে। যাই হোক, আমি আসছি আরও সেই জায়গায় আলোচনা আনবো। এবার আলোচনার ঠিক এই প্রেক্ষাপটে যাই, কারণ আমরা প্রথম দফাটা দেখেছি, সেই অর্থে নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। কিন্তু যত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অর্থাৎ দ্বিতীয় দফার দিকে শিফট হয়েছি আমরা কিন্তু অশান্তির ছবিগুলো দেখতে পেয়েছি। এর মধ্যে খুব উল্লেখযোগ্য ছবি আপনারা অলরেডি দেখে নিয়েছেন, গুলি চলেছে, গুলি উদ্ধার হয়েছে, বোমা ডেফিনেটলি দেখেছি আমরা, সামগ্রিক অ্যারেস্টের ছবিও দেখেছি আমরা। তো এই গোটা পরিস্থিতির মধ্যে আগামীকালটা নির্বাচন শান্তিপূর্ণ হবে তো, মানে এই জায়গায় নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল কতটা আশ্বস্ত করতে পারছে? এখনো বক্তব্য যা আমরা শুনেছি তাতে আদৌ আশ্বস্ত কি হয়েছি আমরা? আলোচনা আসবো ডেফিনেটলি। আমি জয়ন্তদার থেকে শুরু করি, কারণ বেশ কিছু ছবি আছে, আমি সেগুলো দেখাবো। তার আগে এই প্রশ্নটার কি উত্তর হবে জয়ন্তদা, আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত ছবি দেখে? দেখুন, ফার্স্ট ফেজে প্রথম পর্যায়ে যে নির্বাচনটা হয়েছে 152টা আসনে, সেই নির্বাচনে কিন্তু আমরা কোনো রক্তক্ষয়ী কোনো ড্যামেজ আমরা দেখি। ঠিক আছে, রক্ত ঝরেছে, ডেফিনেটলি রক্ত ঝরেছে, বাট সেটা কিন্তু প্রাণহানিকর নয়। তো সেখানে নির্বাচন কমিশন উতরে গেছে, কারণ নির্বাচন কমিশন যতটা স্ট্রিক্ট মোবিলিটি, ফ্রিকোয়েন্ট মোবিলাইজেশন যেগুলো দেখাবার সেগুলো দেখিয়েছে, কিন্তু সেখানেও আমরা দেখেছি বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হয়েছে কোথাও কোথাও।
আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে আমাদের কংগ্রেসের এজেন্টদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে। ভরতপুরে তো 9খানা বুথ থেকে আমাদের এজেন্টদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে। কান্দিতে আমাদের এজেন্টদেরকে ভয় দেখানো হয়েছে, যখন এজেন্টরা বেরোয়নি তখন সেখানে জমায়েত করা হয়েছে। বাট এগুলো হয়ে থাকে, এগুলো পার্ট অফ দ্য গেম। আচ্ছা, বড় কোনো কিছু অশান্তি আমরা লক্ষ্য করিনি। তবে এই সেকেন্ড ফেজে, দ্বিতীয় পর্যায়ে যে 142টা আসনের যে ভোট আগামীকাল রয়েছে, এই দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কিন্তু যারা ক্ষমতাসীন দল তারা যথেষ্ট শক্তিশালী, সেটা আমরা সকলেই জানি। তো সেখানে বিরোধী দল হিসেবে প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে যে আমরা সেই জায়গাটাকে এবার আমরা পূরণ করব। আমরা আমাদের বিরোধিতার জায়গাটাতে সেই জায়গাটায় নিয়ে গেছি, আমরা ভোটারদের কাছে, আমাদের বাংলার জনতার কাছে আমরা পৌঁছেছি এবং আমরা এক্সপেক্ট করব যে বাংলার জনতা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিয়ে সেই পরিবর্তনটা আনবে। তো সেখানে আমরা অলরেডি দেখছি যে প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসীন দল তাদের মধ্যে একটা ওই তুতু ম্যামে একটা ওই ছোটোখাটো মানে এই লুকোচুরি, হ্যাঁ, কুমিরডাঙ্গা, এইসব খেলাধুলোর একটা মানে এপিসোড চলছে গত কদিন ধরে। এগুলো কিন্তু দেখে বিভ্রান্ত হবেন না, এগুলো ভাববেন না যে একমাত্র তৃণমূল আর বিজেপি খুব লড়াই করছে নিজেদের মধ্যে, সাংঘাতিক লড়াই হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে সব ওই কুমিরডাঙ্গা খেলা। এই আমি জলে পা দিচ্ছি, তুই আমাকে ধর, এই জল থেকে পা তুলে নিলাম, এই লুকোচুরি, টুকি টাকা, এই টুকি এসব চলছে। তো এগুলো হচ্ছে সব সেট আপের খেলা। এই খেলাগুলো বাংলার জনতাও বুঝে গেছে। বাংলার জনতা এখন বিকল্প খুঁজছে এবং সেই বিকল্পটা হচ্ছে কংগ্রেসের সংকল্প, যেটা কংগ্রেস অলরেডি জানিয়ে দিয়েছে। জাতীয় কংগ্রেসের আমাদের জননায়ক রাহুল গান্ধী এসে কলকাতায় সভা করে উনি বলে দিয়ে গেছেন যে কী সংকল্প নিয়ে কংগ্রেস এগোচ্ছে এবং আগামী সেটা আপনারা বুঝবেন যখন বাংলার মানুষ ভোট দিতে যাবে এবং সেই বিকল্প সন্ধান বাংলার মানুষ করে। ঠিক আছে, মানে নির্বাচন কমিশন তো বলছেন তারা সুষ্ঠু স্বাভাবিক ভোট করাবেনি, তৎপরত্ব রয়েছেন, কিন্তু তার মধ্যেও অশান্তি গণ্ডগোলগুলো চলছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রশ্নের জায়গা উঠছে। কিন্তু তার আগে একটা ছবি দেখাবো, এই মুহূর্তে আমি দীপঙ্করদার কাছে আসবো, তারপরে ডেফিনেটলি বাণীব্রতর কাছে আসবো। সেটা হচ্ছে আবারও সেই সাদা তানের সেই ছবিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা ছবি আজকেও সামনে এসছে, সেটা হিঙ্গলগঞ্জ থেকে আমরা দেখলাম একজন বিজেপি কর্মীর বাড়িতে। এই দেখুন, এবার বলো হরি বল করে দেব, এবার বলো হরি বল করে দেবো, বলো হরি বল করে দেবো, ঠিক, এবার বলো হরি বল করে দেবো। এটা কি না, বিজেপি কর্মীর বাড়িতেই প্যাকেট দিয়েছে, সেখানে এই প্যাকেট খোলার পরই এই ছবি, সেখানে সাদা থান, সিঁদুর, জবা ফুল। তো এই ছবিটা যখন চললো, আমি বলছি নিরাপত্তা এত আটোসাটো, নিরাপত্তা সব কিছু রয়েছে, আক্রান্ত হওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বিস্ট রয়েছে আমরা জানি ইলেকশন কমিশনের তরফে। তারপরেও এই যে দানব, ঝামেলা করার যারা দানব, তারা তো এগুলো করছে। তো এইগুলো কি রোখা যাচ্ছে? এটাতে যে ভয়, আমি শুধু বলছি না বিজেপি কর্মী, তার পরিবার রয়েছে, ইনফ্যাক্ট এলাকার যারা মানুষ রয়েছেন তারাও তো ভয় পাবেন। দীপঙ্করদা, দেখুন, এটা হিঙ্গলগঞ্জের হাসনাবাদ অঞ্চলের ভবানীপুরে ঘটেছে। যে ঘটনাটা ঘটেছে সেটা সিপিএম সাদা থান পাঠাতো, তৃণমূল একটু উন্নত সংস্করণ হয়েছে। সাদা থানের সাথে সিঁদুরটাও পাঠিয়েছে, একটু ফুলও পাঠিয়েছে। তা এটা করে কি হবে? এটা করে কি সিপিএম টেকে আছে পশ্চিমবঙ্গে? সিপিএমকে খুঁজে পাওয়া যায়? এই সমগ্র নির্বাচনে একটা আসন পারবে না, মহাশূন্য চলে গেছে। ঠিক দেখুন, 2021 নির্বাচনের আগে সিপিএম যতটা বরাবরই করেছিল, 11 মানুষ শিক্ষা দিয়ে দিয়েছে, থান পাঠাতে। আজকে এই 26 নির্বাচনে থানের ঘটনাটা সেই চিত্রটাকে পুনরায় আপনার সামনে নিয়ে আসছে এবং এটা যে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, এই বাংলায় যে ধুয়ে মুছে ছাপ হতে চলেছে শাসক দল, তার কতটা মানে ভয়ে ভীত সন্ত্রস্ত, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়, কতটা পরাজয়ের ভয় নিয়ে এই কাজটা করতে হচ্ছে তৃণমূলকে ভেবে দেখুন। এরা যদি উন্নত, আমার যদি কথা যে এত বড় উন্নয়ন, চারিদিকে উন্নয়ন, সব কিছুতে উন্নয়ন, মানে ডবল কাজ। এই চুরি কথা বাদ দিন, চুরি বলতে গেলে বাণী সত্যি ভালো ছেলে, ওর মানে আপনি বলছেন এত কিছু হওয়ার পরেও ভয় কিসে? এত কিছু যদি করে থাকে তারপরে তো ভয় কিসে? মানুষের থান পাঠাতে হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে পরাজয় নিশ্চিত জেনেই এটা করছে। মানে খুব সহজ সিম্পল আর কি হিসেব দিচ্ছে দীপঙ্কর। না, প্রথম কথা হচ্ছে এই সাদা থান তৃণমূল পাঠিয়েছে কিনা এটা তো একটা অভিযোগ বা একটা অপপ্রচার আমি মনে করি। কারণ হাসনাবাদ ফাদ যে ধরনের কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির প্র্যাকটিক্যালি কোনো লড়াই নেই। তৃণমূল কংগ্রেস ওইসব জায়গায় বিপুল ভোটে জয়যুক্ত হয় সমস্ত স্তরের নির্বাচনে। সুতরাং আমি জানি না এগুলো কে বা কারা বলছে বা করছে,
কিন্তু যেসব জায়গায় আমাদের প্রচুর ব্যবধানে আমরা জিতি বা জিতবো, সেখানে আমাদের এই ধরনের বিষয় হাস্যকর এবং ভিত্তিহীন। তবে আমি একটা কথা এই ভয়ের প্রসঙ্গে বা ভয় দেখানোর প্রসঙ্গে বলতে পারি, আসলে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। তারা সরকারের আধিকারিকদেরকে সরকারি গুন্ডা হিসেবে ব্যবহার করে তারা আসলে তৃণমূলপন্থী সাধারণ মানুষের মনে এরা ভয় দেখাতে চাইছে। তৃণমূলপন্থী সাধারণ মানুষ মানে কি? যে রাজ্যের 46-48% ভোটার যারা তৃণমূলকে সমর্থন করে, সেই ধরনের ভোটারদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যাতে তারা নির্বাচনে ভোটের দিন ভোট দিতে না বেরোয়। এটাই নির্বাচন কমিশনের স্ট্র্যাটেজি। যেরকম ক্রিকেটে একটা কথা ছিল বডি লাইন, যে অস্ট্রেলিয়ান পিচে বা সাউথ আফ্রিকান পিচে যখন আপনি খেলতে যাবেন, ব্যাটসম্যানের শরীর লক্ষ্য করে ক্রমাগত ফাস্ট বোলিং করে যাবেন, তাহলে ব্যাটসম্যান তার স্বাভাবিক খেলা খেলতে পারবে। কিন্তু বাণীব্রত, আপনি যেটা বলছেন তার সাথে তো মিলছে না অঙ্ক। মানে আমি বলছি পার্সেন্টেজ এত সংখ্যায় পড়েছে। আচ্ছা, দ্বিতীয়ত বলছি আমি, মানে যেটা খুব স্বাভাবিকভাবে যেটা নির্বাচন কমিশন ভোট যাতে সুষ্ঠুভাবে হয় সেটার লক্ষ্যে তারা রয়েছে। আমি বলছি উন্নয়নের সঙ্গে যদি জনতা থাকে তাহলে সবকিছুতে তৃণমূল এত রিয়াক্ট করছে কেন? এটা বিজেপি বলছে বারবার। তৃণমূল কংগ্রেস কোথাও রিয়াক্ট করছে না। তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করছে কোথায়? বালিতে একজন ওয়ার্ডের সভাপতি, তাকে কোনো কারণ না দর্শিয়ে তাকে এরা 2টোর সময় তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করছে। তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করছে ফলতাতে একজন প্রার্থী জাহাঙ্গীর খান, তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এখানে রিয়াক্ট করছে। আচ্ছা। তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করছে যেখানে বিজেপির লোকেরা হুমকি দিচ্ছে, সেখানে নির্বাচন কমিশন নীরব দর্শক। যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জায়গা থেকে ভালো লিড আসে, সেই জায়গাগুলো থেকে যাতে লিড না আসে, সেখানকার কিছু মানুষের বিরুদ্ধে একটা অপপ্রচার এবং একটা ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, নির্বাচন কমিশন ভয় দূর করবার চেষ্টা করছে না। একটা পার্সেন্টেজ অফ ভোটার, যেটা আমি আবারও বলছি যে এত পার্সেন্টেজ আমরা তো বলেই দিয়েছি যে পরিমাণে ভোট পড়েছে আপনি মিলিয়ে নেবেন। 4 তারিখে আমিও থাকবো, আপনিও থাকবেন। তৃণমূল কংগ্রেস কী পরিমাণ আসন নিয়ে আসে আমিও দেখবো, আপনিও দেখবেন, সবাই দেখবে। বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি সত্যি নিরপেক্ষ হতো, আমাদের এত বক্তব্যর কোনো অবকাশ ছিল না। আমার বক্তব্য সাজোয়া গাড়ি আনুক, বুলেট প্রুফ গাড়ি আনুক, সব আনুক, মানুষের ভোটের স্বার্থে আনুক। যারা কোনো দোষী নয়, কাউকে আপনি গ্রেপ্তার করতে পারেন, আপনি প্রপার ভায়োলেন্সের কারণ দেখান যদি সে ভায়োলেন্স করে থাকে। বালিতে যে ওয়ার্ডের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, কোনো কারণ নেই, তার বিরুদ্ধে বারবার বলা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ কী আছে আপনি বলুন, অভিযোগ দেখাতে পারছে না। এগুলো আমার মনে হয় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক। এটা বাণীব্রতদার কাছে ডেফিনেটলি এই উত্তর পেলাম আমরা। ডেফিনেটলি দীপঙ্কর যা যন্ত্রতা বলবেন তার আগে একটা বিরতি নিতে হবে। সুতরাং চলছিল আমাদের বাণীব্রত যেটা বলছিলেন, তার পরিপ্রেক্ষিতে ডেফিনেটলি দুজনই এই প্রসঙ্গে হাত তুলেছেন। তবে ভোটিং এটা একটা খুব বড় বিষয়, মানে পার্সেন্টেজ অফ ভোট যেটা পড়েছে প্রথম দফায় আমরা দেখতে পেয়েছি, কিন্তু যেটা নিয়ে আলোচনার জায়গা যে বারবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেটা দীপঙ্করদার কাছে আসে, আমি তারপর জয়ন্তদার কাছে আসবো। দীপঙ্করদা কি মনে হয় বাণীব্রতদা যেটা বলছেন, আমরা তো এই কথাই বলছিলাম, কি পাওয়া যাচ্ছে? আমাদের এই কথাই তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই বলেছিলাম যে ভয় আউট, ভরসায়। ভয়কে দূর করে ভরসায় ভোট দিন, এবং ভোট ভরসায় দিচ্ছে বলেই বাণীবাবু তো ঠিকই বলছিলেন, মনে হয় একটু একটু ভুলে গেছেন যে পঞ্চায়েত নির্বাচন অবাধ হয়েছিল, সেই জন্য ব্যালট পেপারও খেয়ে নিয়েছিল, ব্যালট বক্সও পুকুরে গেছিল, আর একদিনে ভোটে 13 জনের উপরে মার্ডার হয়েছিল। সেরকম ভোট হলে তো ভালো ভোট। সেই নির্বাচন পরিচালনা তো খুব সুন্দর পরিচালনা, রাজ্য প্রশাসন নির্বাচন পরিচালনা করেছিল। আর এবার নির্বাচন হচ্ছে রক্তক্ষয় নেই, মানুষের মৃত্যু নেই, ব্যালট বক্স খাওয়া নেই, ব্যালট মানে ইভিএম নিয়ে পালানো নেই, এগুলো নেই, এগুলো করতে দিচ্ছে না নির্বাচন করে। একেবারে খারাপ নির্বাচন, খুব বাজে নির্বাচন করছে। এটাই নির্বাচন করছে, এরকম বাজে হতেই পারে না। এরকম না হয় যদি ওরকম হতো, মৃত্যু, রক্ত, বোমা, গুলি, খুব ভালো হতো, যেটা পশ্চিমবঙ্গ সরকার করে। আমি জানি না তৃণমূলের সংজ্ঞায় কোনটা ভালো কোনটা মন্দ, জনগণ দেখছে, তারাই বিচার করবেন। এবং যেমন 93.8% ফার্স্ট ফেজে ভোট হয়েছে, আমরা আশা রাখি সেকেন্ড ফেজে এর থেকে বেশি মাত্রায় জনগণ ভোট দিক, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, নির্ভয়ে ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছে, নির্বাচন কমিশন বলেছে, ভয় দেখালে তার ব্যবস্থা ওই গারদে হবে, এবং 4 তারিখের পর তাদেরকে উল্টিয়ে ব্যবস্থা করবে। এই যারা ফিরছেন আজকে গতকালি, আরেকটা বলি, এই পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করেন তার সমস্ত শাসিত রাজ্যে বিজেপি এইভাবে চলে। তো এই তো আমি বলছি, এটা দুলদুলি খেয়াঘাট, এটা দুলদুলি খেয়াঘাট, মানুষ পার হচ্ছে।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের প্রতিবাদ জানাতে। বাড়ির সন্তান, মা বাবা দুধের শিশুকে ফেলে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে শুধু পেটের তাড়নায়, খাবারের জন্যে। এই রাজ্য সরকার যেটা ব্যবস্থা করতে পারেনি, তাই তারা ভোট দিতে আসছে, প্রমাণ করে দিচ্ছে একজন লরি, ট্রেন বা যে ব্যাপারে আছে। এবং তাদের একটাই বার্তা, এই সরকার, এই চোরের সরকার, হিন্দু বিরোধী সরকারকে বাংলা থেকে তুলবে। আচ্ছা, বাণীব্রত দার থেকে নিয়ে নিই কিছুটা রিপ্লাই। এরা কি ভয়ে আসছেন নাকি না ভোট দিতে হবে বলে আসছেন, কোনটা কি মনে হয় আপনার? দেখুন, প্রথমে এই পরিযায়ী শ্রমিকদের কথা বললেই আমার মনে পড়ে, হ্যাঁ। এই পরিযায়ী শ্রমিকদের সবথেকে দুর্দিন ছিল করোনার সময়। সেই করোনার সময় পুরো করোনা পিরিয়ডে প্রত্যেক মাসে 1000 টাকা করে এই পরিযায়ী শ্রমিকদেরকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এটা আমার পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশ্বাস এবং আস্থা। প্রথমত, এই ধরনের পরিযায়ী শ্রমিক যারা আছেন তারাই বিভিন্ন রাজ্যে বিজেপির দ্বারা হেনস্থা হয়েছে। বিভিন্ন সময় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কোথাও আটকে রাখা হয়েছে, তাদেরকে কোথাও মারা হয়েছে, বিভিন্ন অসুবিধে তারা পড়েছিলেন। তারা স্বাভাবিকভাবেই ভোট দিতে আসছেন। তাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে যে তারা মনে করছে যে আমরা বোধহয় আগামী দিনে এনআরসি যদি চালু হয় পশ্চিমবঙ্গে, এই কেন্দ্রীয় সরকার করে, তাহলে আমরা বোধহয় সেখান থেকে বাদ পড়ে যাব। তাই ভোট আমাদের নিতে হবে আত্মরক্ষার স্বার্থে। এবং অবশ্যই এই ভোটের বড় অংশ, কেন বলবো প্রায় সকলেই একদম তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, এটা আমাদের তা বিশ্বাস। বাংলা বাঙালি অস্মিতা কি রয়েছে এখনো পর্যন্ত? না হলে প্রার্থীরাও হিন্দিতে বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছিলাম। দেখুন, আমি দুটো পরিবর্তন বিজেপির নির্বাচনী কৌশলে লক্ষ্য করেছি। এক হচ্ছে বিজেপি নববর্ষে হাতে মাছ নিয়ে বেরিয়ে পড়েছিল, আচ্ছা। সুতরাং বাঙালি অস্মিতা যে বিজেপির সঙ্গে নেই, তাদেরকে বাঙালি সাজতে হচ্ছে। এই অবাঙালি হিন্দিভাষী যারা নেতা আছে তাদের বাইরে গিয়ে যে বাঙালিদের একটা অস্তিত্ব জানান দিতে হচ্ছে বিজেপিকে, এই নববর্ষেই বিজেপি প্রমাণ করে দিয়েছে। শুনুন, বাঙালি অস্মিতা ছিল, আছে এবং থাকবে। আজকে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অবহেলা করেন, আপনি কি ভাবছেন শিক্ষিত বাঙালি মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে না? আমরা অবশ্যই আস্থা রাখি এর জবাব মানুষ দেবে। জয়ন্তদা, আমি একটু আগে বলছিলাম না যে তৃণমূল আর বিজেপির কেমন লুকোচুরি আর কুমিরডাঙ্গা খেলা, আচ্ছা। তার প্রমাণটা পাওয়া গেল। আপনি যে ভিডিওটা দেখালেন যে সাদা থান পাঠিয়েছে হ্যাঁ। আর বলেছে হরিবোল, বলো হরি হরিবোল করে দেবো। আচ্ছা, সাদা থানের সঙ্গে তো সাদা ফুল পাঠানোর নিয়ম। সাদা থানের সঙ্গে কোথাও দেখেছেন যে জবা ফুল, সাদা লাল চেলি, তারপর আপনার সিঁদুরের কৌটো পাঠাচ্ছে? এর থেকেই বোঝা যায় যে কেমন মানে কাঁচা খেলোয়াড়েরা যে একটা বাইনারি সেট আপ করেছে। বাইনারিটা কি? হিন্দু খাতরে মে, হিন্দু মুসলমান বাইনারি, ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভিত্তিতে ভোট। এরা কিন্তু ধর্মের বাইরে কিছু জানে না, চেনে না, বোঝে না। এদের একটাই ব্যাপার যে হিন্দু খাতরে মে। হ্যাঁ, সেই জন্য আপনি দেখবেন যদি হিন্দুই খাতরে মে হতো, তাহলে এসআইআর প্রসেসে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস থেকে যে 27 লক্ষ নাম ডিলিটেড হয়ে গেছে, তার মধ্যে 63.3% কিন্তু হিন্দু ভোটার আর 36.7% মাত্র মুসলিম ভোটার। তাহলে হিন্দুদেরই যদি এরা এত রক্ষাকর্তা হবে, তাহলে 63.3% হিন্দু ভোটার কি করে আপনার 27 লক্ষের মধ্যে বাদ গেল? বুঝলাম না, কেউ যদি ভুল কাগজপত্র দেন তাহলে পরে সেই ভোটাররা থাকবেন, এটা তো হতে না, পারে না। ভুল কাগজপত্র দিচ্ছেন, তার প্রমাণটা কোথায়? তাহলে আবার ট্রাইব্যুনাল, আপনি তাহলে নিশ্চয়ই প্রশ্ন তুলছেন, তাহলে আবার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন করতে হচ্ছে কেন? এবং ট্রাইব্যুনাল যে কাজ করছে এই মুহূর্তে বিচারপতিরা, তাদের কাছে কি তো প্রশ্ন সেখানে আছে তো আপনার? ট্রাইব্যুনালে গিয়ে তো সেখানে দেখা গেল যে এখন অবধি 159 জনের যে ডিসিশন হয়েছিল প্রথম ঠিক। ফেজের আগে, সেখানে 156 জনের আবার নাম উঠে গেছে। তার মানে 27 লক্ষের মধ্যে 1468 জনের নাম জুড়েছে ভোটার তালিকায়। এক্স্যাক্টলি। তো তার মানে এটাই প্রমাণ করছে যে এই কোথাও না কোথাও একটা ম্যাল প্র্যাকটিস, একটা ম্যাল ফাংশনিং হয়েছে, এবং সেটা ইচ্ছাকৃতভাবে হয়েছে এই বাইনারিটাকে সেট আপ করার জন্য। ধর্মীয় মেরুকরণের বাইনারি, যার ঊর্ধ্বে উঠে জাতীয় কংগ্রেস বলছে বাংলার উন্নয়ন, বাংলার মানুষের উন্নয়ন, বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিকল্প খুঁজে নিতে। বাংলার জনগণ সেই বিকল্পটা খুঁজে নিতে এবার বদ্ধপরিকর। বাংলার জনগণ আর এই ধর্মীয় মেরুকরণের বাইনারি ন্যারেটিভের মধ্যে পড়তে চাইছে না। এই নববর্ষের দিন মাছ হাতে করে নিয়ে প্রচারে বেরোনো, আর এদিকে পরিযায়ী শ্রমিকরা যখন মুড়ি খায় মধ্যপ্রদেশের ইন্দোরে, তখন তাদের বলা হয় এরা বাংলাদেশি। বাংলায় কথা বললে মুড়ি খেলে পরে এদেরকে বলা হয় বাংলাদেশি। সেই ন্যারেটিভ থেকে এবার বাঙালি বেরোতে চাইছে। আবার অনেক আলোচনায় বলছেন ভোট কাটুয়া হয়ে লাভ নেই, মানে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে এটা বলছেন, জানি না আমি এর না, সে
তো বামের ভোট রামে গেছে, এটা তো পরীক্ষিত সত্য। 30 সেকেন্ড দীপঙ্কর বামের ভোট রামে গেছে পরীক্ষিত সত্য। এবার সেই বামের ভোট রামে গিয়ে রামেরা কতটা ফুলে উঠেছে, কতটা শক্তিশালী হয়েছে, সেটা তো এবারে নির্বাচনে বোঝা যাবে। পাপ্পু বাবুর দল সম্পর্কে কিছু না বলাই ভালো। যা যা উনি বলেছেন উনি সব ঠিক বলেছেন, ঠিক আছে। ওনারটাই সব ঠিক। দাদা, একদম সংক্ষিপ্ত কংগ্রেস সময়। ক্ষমতায় চলে আসবে ওনার কথা থেকে। কিন্তু আমাদের একটা কথা আছে গিয়ে যে প্রতিবাদ করার জন্য যখন রাহুল গান্ধী আর এই কিভাবে একসাথে মহিলাবিদের বিল করেছিল, তখন কারা একসাথে ছিল? কারা একসাথে ছিল? রাহুল গান্ধী কাকে ফোন করেছিল? চোর ভাইবোকে ফোন করেছিল। লজ্জা করে না? তখন সমর্থন দেওয়ার জন্য চোর ভাইবোকে থ্যাংক ইউ বলতে লেগেছিল। আবার এখানে বসে তার প্রতিনিধি আবার বলছে বাইনারি, সেই তুতুমেন কী সব বলে গেল। তখন থেকে তুতুমেনে খেলাটা কে খেলছিল? খেলাটা বাংলার বাইরে গিয়ে আপনারা খেলেন কেন? বাংলার ভিতরে এসে একসাথে খেলতে পারলেন না কেন? ঠিক আছে। আর মহিলা বিলের আড়ালে আপনারা ডিলিমিটেশন করতে চান ভাই, কেন? আপনার কথার সময় বলিনি। সময় নেই, সময় নেই। 850 সিট করতে একটু চান কেন? পড়াশোনা করুন না। আপনারা পেছনের একটু রাস্তা দিয়ে পড়াশোনা বেশ, বাড়াতে বেশ। যান। একটু আগামীকাল অবশ্যই এই আলোচনা আগামীকাল আরো হবে। আমরা সারা দিন ভর থাকবো এই আলোচনায়। আজকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বাণীব্রতদা, দীপঙ্কর দা, জয়ন্তদা, প্রত্যেককে ধন্যবাদ। নজর রাখুন সিএনএ, কারণ আগামীকাল খুব গুরুত্বপূর্ণ।